নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা যারা আমার কোচিং ক্লাসে জয়েন হতে চাইছো তারা কিন্তু খুব শীঘ্রই জয়েন হয়ে যাও, কারণ আমাদের কোচিং ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং এই ক্লাসটা যেটা স্টার্ট হয়েছে সেটা আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। নভেম্বর ডিসেম্বর মাস নাগাদই কিন্তু পরীক্ষাটা হওয়ার প্রবল চান্স আছে। এবার যারা যারা এখনো পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি 15 জুলাইয়ের পর অ্যাডমিশন নিলে হবে, বা তার সাথে অনেকে কোশ্চেন করছো যে দিদি 15 জুলাইয়ের পর কি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি বার হবে, বা অনেকে জিজ্ঞাসা করছো দিদি আমার মেল বিএসসি আছে, আমি কি অ্যাডমিশনটা নিতে পারবো, বা আমি কি কোচিংটা নিতে পারি, বা দিদি 15 জুলাইয়ের পর যে নোটিফিকেশনটা বার হবে তারপর কি আমি আমার জবটা ছাড়বো নাকি এখনই ছাড়বো। তো এরকম অনেক কিছু কোশ্চেন তোমরা আমাকে করছো, সেই নিয়ে আজকে কিছু আমি এই ভিডিওটিতে বলবো, এবং তার সাথে বলবো যে কিরকম আগের বছরের কাট অফের সাথে এই বছরের কাট অফের কিরকম তফাৎ থাকতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে প্রথম কোশ্চেন যে কোচিং কবে থেকে নেব, কখন থেকে নেব। তো দেখো একটা জিনিস, কোচিং তুমি কখন থেকে নেবে, কবে থেকে নেবে, সেটা সমস্তটাই ডিপেন্ড করছে তোমার উপর। তুমি কিরকম ভাবে প্রিপেয়ার, তোমাকে আদৌ কোচিং নিতে হবে কি না সেটাও তোমার উপর ডিপেন্ড করছে। অতএব যে কোচিং নিলেই সবসময় ভালো পড়াশোনা হয় এমনটা নয়। তুমি নিজে থেকেও চাইলে ভালো পড়াশোনা করে কিন্তু চাকরি পেতে পারো, সেটার কোনো অসুবিধে নেই। কিন্তু হ্যাঁ, যদি তোমার কোনো সাবজেক্টে ল্যাক লাগে বা মনে হচ্ছে যে না আমার মধ্যে কনফিডেন্স নেই, কনফিডেন্স লেভেল একদম কম, ইন্টারভিউতে আমি ভালো করে বলতে পারবো না, তাহলে আমার মনে হয় যে তোমার একটা কোচিং নেওয়া দরকার। সেটা কোথায় নেবে, কিভাবে নেবে, সেটা পার্সোনালি তোমার উপর ডিপেন্ড করছে। এবার 2 নাম্বার হচ্ছে যে দিদি আমি কি জবটা এখনই ছেড়ে দেব। তো দেখো আমি একটা কথা বলি, যদি তুমি জবে থেকে তোমার কাজটা কমপ্লিট করতে পারছো এবং তার সাথে তুমি মানে সমস্তটাই হ্যান্ডেল করতে পারছো, বাড়ি ঘর, নিজের পড়াশুনো, নিজের চাকরি, তাহলে তুমি জব কেন ছাড়বে। কিন্তু যদি তোমার মনে হচ্ছে আমার পড়াশোনা হচ্ছে না, তাহলে তুমি জবটা ছাড়তে পারো, কারণ সবসময় তো ভ্যাকেন্সি, রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি সেটা তো সবসময় বার হয় না। তো সামনে যখন একটা সুযোগ আসছে, জব তোমরা ছাড়তে পারো, কিন্তু অবশ্যই আগে দেখে নাও 15 জুলাইয়ের পর যে কি ধরনের নোটিফিকেশন বার হচ্ছে, সেটা কতটা সিট সংখ্যা থাকছে, তার সাথে হচ্ছে চাকরি পাওয়ার সুযোগ কিরকম আছে, কি কি বলতে চাইছে সেটা আমরা 15 জুলাইয়ের পর বুঝতে পারবো। তাহলে সেই ব্যাপারটা একটা ব্যাপার, যে চাকরি তুমি এখনই ছেড়ো না। যারা ভাবছো চাকরিটা ছেড়ে দেবো তারা আর কিছুদিন, 2-4টে দিন অপেক্ষা করে যাও, তারপর কিন্তু তোমরা চাকরিটা ছাড়তে পারো। এবার ব্যাপারটা হচ্ছে, এখন চাকরি ছাড়লেও যে চাকরি তোমরা সবসময় পেয়ে যাবে সেটাও কিন্তু নয়। তাহলে যদি তুমি সেখান থেকে টাকা ভালো ইনকাম করতে পারছো, তার সাথে পড়াশোনা করতে পারছো, তাহলে তুমি অবশ্যই চাকরিটা করো, সেটা কোনো অসুবিধে হবে না। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে দিদি আমি যে কোচিংটা নেব, আমি একজন মেল বিএসসি হয়ে কি কোচিং নিতে পারি, এরকম কোশ্চেন করছো কেন আমাকে। মেল বিএসসি হয়ে কোচিং নেবে না কেন সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কারণ মেল বিএসসিতে সিট সংখ্যা আমরা আগের বার পর্যন্ত দেখতে পাইনি। তো এইবারে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা হয়তো 24 তারিখ নাগাদ জানতে পারবো, জুলাই মাসের 24 তারিখ নাগাদ জানতে পারবো যে কি হতে চলেছে, কি হতে চলেছে, যে মেল বিএসসির ভ্যাকেন্সি রাখা হবে কি হবে না। তো সেটা আমরা 15 জুলাইয়ের পরই জানতে পারবো, বেসিক্যালি যখন রিক্রুটমেন্টে যে কোন পদে কতটা করে রিক্রুটমেন্ট নেওয়া হবে। এবং নার্স নিয়োগ একসঙ্গে হয়তো বলে দিল 6,500 নার্স নিয়োগ হবে। তার মানে তো আমাদের কাছে তখনও সেটা ক্লিয়ার হচ্ছে না যে সেটা জিএনএম নাকি বিএসসি নাকি মেল বিএসসি নাকি মেল জিএনএম, সেটা তো তখনও ক্লিয়ার হচ্ছে না। তাহলে যখন সেইটা কিছুদিন আগে থেকে দেখবে, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, তার সাথে হচ্ছে চ্যানেল, নিউজ যে চ্যানেলগুলো আছে সেগুলোতে বলবে, এবং এই করতে করতে কিছুদিন পর আরও 1-1.5 মাস পর কিন্তু একটা ভ্যাকেন্সি রিলিজড হয়, যে কোন খাতে কতটা, মেলে কত, ফিমেলে কত, বিএসসিদের কত, জিএনএমদের কত, এইভাবে একটা ভ্যাকেন্সি রিলিজড হয়। তো সেই সময় সেই জায়গাতে তুমি কিন্তু পাবে, জিনিসগুলো পাবে। এবার হচ্ছে যে 2026-এ যে সমস্যাটা, সেটা হচ্ছে অলরেডি একটা পাস আউট ব্যাচ কিন্তু বেরিয়ে গেছে, মানে 2025-এর যে পাস আউট ব্যাচ সেই ব্যাচটা কিন্তু বেরিয়ে গেছে। অতএব এই বছর কিন্তু কম্পিটিশন অনেক হাই হতে চলেছে, মানে 22, 23, 24, 25, 26, মানে পুরো টোটালটা বলছি, 4টে ব্যাচ, 4-5টা ব্যাচ মিলিয়ে কিন্তু পুরো যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু ক্লিয়ার হবে। অতএব মানে কম্পিটিশনটা কোন জায়গায় সেটা তোমরা বুঝতে পারছো। তো কোচিং নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমরা যদি নিজেরাই এক্সপার্টিস হও, তোমাদের তো কোনো কোচিং নেওয়ার দরকার নেই, তোমরা নিজেরাই করতে পারবে। আমি মনে করি যে নিজের থেকে ভালো তুমি নিজে, যে তোমার বই এবং তুমি একজন যে স্টুডেন্ট টিচার হতে পারো, তার থেকে ভালো স্টুডেন্ট টিচার মনে হয় এই পৃথিবীর আর কেউই হতে পারে না। নিজে নিজে অনেক কিছুই মানুষ শিখতে পারে, শেখার ইচ্ছেটা থাকা দরকার। সে তুমি চাকরি করো বা তুমি 24 ঘন্টা হোম ওয়ার্ক করো, সেটা কোনো ম্যাটার করে না।
এবার তোমাকে যেটা বলার কথা যে এই বছর কাট অফ কেমন যেতে পারে বা সরকারি চাকরি তুমি কিভাবে পাবে। তো দেখো আগের বছর যে কাট অফটা গিয়েছিল, আমি সেই কাট অফটা অলরেডি আগের আমার যে ভিডিওগুলো আছে দেখবে, সেখানে আমি দিয়েছি। আগের বারও আমার যারা স্টুডেন্টরা ছিল তারা প্রত্যেকেই কিন্তু খুব ভালো পড়াশুনো করতো এবং ম্যাক্সিমাম 58 থেকে 60 জন ক্যান্ডিডেট কিন্তু আগের বছর পেয়েছে, চাকরি পেয়েছে, আমার কোচিং থেকেই পেয়েছে। এবার এইবার তোমরা কিভাবে কি করবে তা তোমাদের ব্যাপার। তো সেই জন্য কাট অফটা একটুখানি দেখে নাও। তো আগেরবার জেনারেলদের যে কাট অফটা ছিল সেই কাট অফটা হচ্ছে 67.35, অর্থাৎ এইবার যদি তুমি অ্যাজ এ জেনারেল তোমাকে ক্র্যাক করতে হয় তাহলে হতে পারে এই সংখ্যাটা 67.35-এর উপরেও যেতে পারে, আবার 67.35-এর 1-2 নাম্বার নিচেও হতে পারে। তো 67.35-এর নিচে কখন হবে? যখন সিট সংখ্যাটা বেশি থাকবে। আর ওপরে কখন যাবে? যদি আগের বছরের থেকে এই বছর সিট সংখ্যাটা কমে যায়, তাহলে কিন্তু এইটা আরো কাট অফ মার্কসটা বাড়তে চলেছে। এসসিদের কাট অফ ছিল 56.1। তো আগের বার আমরা দেখেছিলাম প্রচুর এসসি ক্যান্ডিডেট কিন্তু চাকরি পায়নি, মানে প্রচুর হিউজ, প্রায় অর্ধেকের বেশি সংখ্যক, তারও বেশি সংখ্যক মানুষ কিন্তু রয়ে গেছে। জেনারেল এসসিদের প্রচুর মানুষ কিন্তু রয়ে গেছে। তাহলে এসসিদের থেকে কিন্তু 56.1, এই 56.1 যেটা আছে এর থেকে তোমাকে বেশি তুলতে হবে। এসটিদের ক্ষেত্রে 50.78। তো একই কথা যে যদি সিট সংখ্যা বাড়ায় তাহলে হয়তো এরকম বার একটু কমতে পারে, কিন্তু যদি সিট সংখ্যা একই থাকে বা কমিয়ে ফেলে তাহলে কিন্তু এইটা কাট অফটা আরো বাড়বে, অর্থাৎ 51-2 হতে পারে। ওবিসি এদের আমরা দেখেছিলাম 58.82, ওবিসি বিদের আমরা দেখেছিলাম 61.33। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 52.48। এই ইডাব্লিউএসটা বলে রাখি, এই বছর কিন্তু এই ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের এই যে কাট অফটা আছে এটা বাড়বে, অর্থাৎ 52.48 যেটা আছে এটা হয়তো 57, 58 বা 60-র কাছাকাছি কিন্তু চলে যেতে পারে। তার একটাই কারণ প্রচুর মানুষ ইডাব্লিউএস বার করে ফেলেছে। অতএব সেই ক্ষেত্রে নিজেদেরকে পড়া বাড়াতে হবে, কারণ এখন প্রচুর ইডাব্লিউএস আছে, প্রচুর জেনারেল আছে, তো সেই দেখে নিজেদের পড়াশোনাটাও ভালো করে করতে হবে। এবার হচ্ছে পিডাব্লিউডি আগের বার যতজন ছিল সবাই পেয়েছে। পিডাব্লিউডির যে কাট অফ ছিল সেটা 10.44 ছিল। তো তার মধ্যে আমারই একজন বান্ধবী আছে, সে পিডাব্লিউডি ক্যান্ডিডেট ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে হয়তো পায়নি কোনোভাবে। সে হয়তো বুঝতেই পারেনি যে তার নাম এসছে, কারণ তার নাম্বারটা এতটাই কম ছিল যে সে লাস্ট পর্যন্ত ভাবতেই পারেনি। অলরেডি জয়েন করার পর সবাই যখন জয়েন করে ফেলেছে বা ইন্টারভিউ দিয়ে ফেলেছে, তারপর কিন্তু ইন্টারভিউ দেওয়ার পর সে বুঝতে পারছে যে সে ইন্টারভিউতে যায়নি, তার মেল এসেছিল। অতএব একটা জিনিস মাথায় রাখবে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যতজন আছো সবাই কিন্তু চাকরিটা পাবে, এটা মাথায় রাখবে। কিন্তু অবশ্যই প্রতি বছরই তো কম্পিটিশন হাই হচ্ছে এবং প্রত্যেকটা ব্যাচ থেকে পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে। এবার আমরা দেখে নেব যে মেলদের কত হলো। আগে যে সংখ্যাটা বললাম সেটা ফিমেলদের ছিল, এবার আমরা দেখব মেলদের কত ছিল। তো জেনারেল মেলদের 64.31 ছিল। 64.31 মানে জেনারেল ফিমেলদের তুলনায় কিন্তু 3 নাম্বার কম ছিল, কাট অফটা 3 নাম্বার কম ছিল। দেখে নেব এসসিদের হচ্ছে 43.1 ছিল। তাহলে তুমি একটা জিনিস ভাবো যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াটা অনেক টাফ। নার্সিং এর ক্ষেত্রে অন্যান্য জায়গাতে 33% সুযোগ সুবিধা দিলেও নার্সিং এর ক্ষেত্রে কিন্তু 33% সংরক্ষণের কোনো ব্যাপার নেই, কারণ পুরোটাই এটা ফিমেল বেসড, মেল খুব কম সংখ্যক। কিন্তু ফিমেলদের মধ্যেই যে রকমের কম্পিটিশনটা চলে, আমার মনে হয় না যে খুব হালকা পাতলা পড়লে হয়ে যাবে বলে। এবার লাখে থাকলে সেটা আলাদা ব্যাপার। তো মোটামুটি এসসি ক্যান্ডিডেটের মেলদের যেটা ছিল সেটা হচ্ছে 43.1, এই 43.1 সেটা ফিমেলদের ছিল 56.1। অতএব অনেকটা ডিফারেন্স, অনেকটা 13 নাম্বারের ডিফারেন্স সেখানে, মানে এসসি ফিমেল এবং মেলদের মধ্যে ডিফারেন্স 13 নাম্বারের, যেটা জেনারেলের 3 নাম্বার। এবার এসটিদের আমরা দেখব, এসটিদের অনেকটাই কম নেমেছিল 20.88। এসটিদের অনেকটাই কম, যেখানে এসটিদের ফিমেলে 50.78 সেখানে এসটিদের মেলে 20.88, মানে বুঝতেই পারছো প্রায় 30 নাম্বার কম। ওবিসি এদের 54.41, ওবিসি বিদের 56.32, ইডাব্লিউএস এর হচ্ছে 42.91। তো এখানেও বলে রাখি ইডাব্লিউএস টার 42.91 থাকবে না। যদি সিট সংখ্যা কমে যায় তাহলে তো 51-2 এর আশেপাশে থাকবে অবশ্যই। যদি সিট সংখ্যা বাড়ে তাহলেও কিন্তু 50-র আশেপাশেই থাকবে, 48, 49 এরকমই থাকবে।
কারণ ইডাব্লিউএসটা এই বছর অনেক মানুষ বার করে ফেলেছে অলরেডি, আগের বছরও অনেকে বার করে ফেলেছিল, সেই জন্যই আমরা দেখতে পেয়েছিলাম যে মানে আলাদা এসটিদের তুলনায় ইডাব্লিউএস এর কাট অফটা বেশি গেছে। তো এবারে এসটি এসসিদের তুলনায় ইডাব্লিউএস কাট অফটা বেশি যাবে, আমার যেটা ধারণা আমি বললাম। আর ইডাব্লিউএস যেটা পিডাব্লিউডি আছে, মেল পিডাব্লিউডি 12.02 অর্থাৎ 12.02 এই নাম্বারে কাট অফটা গিয়েছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে জেনারেলের কাট অফ কিন্তু মোটামুটি তোমাকে 67 ফর ফিমেল 67 এর উপরে রাখতে হবে, ফর মেল 64 বা 65 এর উপরে রাখতে হবে। তোমাকে টার্গেটটাই 70 ধরে চলতে হবে, যারা জেনারেল আছো 70 মার্কস ধরে চলতে হবে। যারা ওবিসি এ আছো তাদের কিন্তু অবশ্যই 60 ধরে চলতে হবে, যারা ওবিসি বি আছো তাদেরকে 65 ধরে চলতে হবে, এবং যারা এসসি এসটি আছো তাদেরকেও কিন্তু 62 63 ধরে চলতে হবে। অতএব চাকরি পাওয়াটা যতটা তোমরা ইজি এখন থেকে ভেবে নিচ্ছ ততটা কিন্তু ইজি নয়। ইভেন তোমরা সিবিটি এক্সামটা দেওয়ার পরেও বুঝতে পারবে না যে তোমাদের কেমন এক্সাম হলো, কারণ আমি নিজের চোখে দেখেছি, আমার খুব কাছের কিছু কিছু প্রিয় স্টুডেন্ট ছিল যারা খুবই ভালো পড়াশোনা করতো, মানে বলার কিছু নেই, খুবই ভালো ছিল। তো সেই ক্যান্ডিডেটরা কিন্তু এসে রীতিমতো কাঁদছে। তো আমি বুঝতে পারছি না যে তারা কেন কাঁদছে, কারণ তাদের আমার আমার বলারও কিছু ভাষা নেই তাদের জন্য, খুবই ভালো পড়াশোনা ছিল। তো সবসময় বলে না যে লাক জিনিসটা খুব ম্যাটার করে। তো তুমি ভালো পড়াশোনা করলে যে তোমার চাকরি হবে সেরকম নয়, তোমার কিন্তু লাক থাকা দরকার, যেটা হচ্ছে নর্মালাইজেশন। তো অবশ্যই যদি সবার পরীক্ষা একটা শিফটে হয় তাহলে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু সবার পরীক্ষা একটা শিফটে হবে না, আলাদা আলাদা শিফটে হবে, তাই তোমার চাকরি তুমি নিজে নির্ধারণ করতে পারবে না। 80% তোমার হাতে আছে, কিন্তু 20% তোমার হাতে নেই। তাই তুমি এমনভাবেই নিজেকে রেডি করো যেন 6টা শিফটেই তোমার একই রকম ভাবে হয় পরীক্ষাটা। মানে জটিল ক্ষেত্রেও তুমি যতটা ভালো এক্সাম দেবে, সোজার ক্ষেত্রেও ততটাই ভালো, দুটোর ক্ষেত্রেই ভালো এক্সাম দিতে পারবে, সেই লেভেলের চেষ্টা করো। সবসময় সোজা শিফটে যে এক্সাম দেবো এই মেন্টালিটিটা রাখবে না, বা জটিল শিফটে এক্সাম দিয়ে নর্মালাইজেশনের নাম্বার বাড়িয়ে ফেলবো এই এক্সপেকটেশনটাও রাখবে না। এক্সপেকটেশনটা এমন রাখো যে তুমি যেভাবেই এক্সাম দাও না কেন তোমার 65 থেকে 70% নাম্বার তুমি পাবে, পুরো টোটাল মিলিয়ে বা ইন্টারভিউ সমেত পুরোটা মিলিয়ে 70% তোমার হবে। সেই এক্সপেকটেশনটা যদি রাখতে পারো তাহলে আমার মনে হয় যে তোমার আর কোনো কিছুর ভাবার দরকার পড়বে না। তো যাই হোক, এই কাট অফ অনুযায়ী তোমরা নিজেরা নিজেদেরকে রেডি করো। আর আমরা তো দেখতেই পাবো 15ই জুলাইয়ের পর কতটা কি ভ্যাকেন্সি আসছে এবং ঠিক কতদূর পর্যন্ত তোমরা কত তাড়াতাড়ি প্রিপারেশন নিতে পারো। তো অলরেডি কিন্তু জুলাই মাস স্টার্ট হয়ে গেছে, আজকে জুলাই মাসের 12 তারিখ। তো এই সময়ের মধ্যেও আমি জানি না তোমরা ঠিক কতটুকু সময় পাবে, হয়তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 5টা মাস সময় পাবে। এই 5 মাসের মধ্যে তোমাদের কতটা কি হবে সেটাও আমি বলতে পারছি না, কিন্তু তোমরা নিজেদেরকে রেডি করে ফেলো 5 মাসের মধ্যেই। মানে এখন দিন রাত স্ট্রাগল করো, তাহলে কিন্তু তোমাদের নলেজ লেভেলটা আরো বাড়বে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।